আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির আজকে বিষয়ভিত্তিক ক্লাসের তৃতীয় ক্লাস। আমার দ্বিতীয় ক্লাসে আমাদের একটু চাওয়া ছিল যেন বেশি সংখ্যক এমসিকিউ রাখা যায় এবং বেশি সংখ্যক এমসিকিউ প্র্যাকটিস করা যায়। এতে আমরা বুঝতে পারি যে কেমন এমসিকিউ আসতে পারে বা কিভাবে এমসিকিউ আসতে পারে। এই ক্লাসে আমি হয়তো ওই পরিমাণ রাখতে পারিনি, তবে এই ক্লাসে আমি একটা টপিক থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে বা কোন অংশ থেকে এমসিকিউ আসতে পারে সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আজকের টপিকস মোশন ইন স্ট্রেট লাইন, সিম্পল হারমোনিক মোশন, আর মোশন ইন এ প্লেন, যেটা মোশন ইন টু ডাইমেনশন বলা যায়। আচ্ছা, আমাদের এই টপিক সম্পর্কে দুটো কথা আমি বলি যে আমাদের বিসিএস যে সিলেবাস আছে সেই সিলেবাসে শুধু বলা আছে যে মোশন ইন স্ট্রেট লাইন, সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ এইগুলা যে আমাদের ইন্টারমিডিয়েট থেকে আসবে না বা ইন্টারমিডিয়েট শুধু অনার্স থেকে আসবে এমনও না, ইন্টারমিডিয়েটের বিষয় থেকেও আসতে পারে, তবে সেটা কম গুরুত্বপূর্ণ, না আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও আমরা রিস্ক নেব না, আমাদের যে টপিকস গুলো ইন্টারমিডিয়েটে রয়ে যাবে সেই টপিকস গুলো আমরা ইন্টারমিডিয়েটের দরকার হলে একটু হলেও চোখ বুলিয়ে নেব। আর যারা স্টুডেন্ট পড়ান তাদের জন্য তো প্লাস পয়েন্ট যে এগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকবে। শুধু অনার্সের এই দিকগুলোতে ফোকাস করলে আপনারা হয়ে যাবে, কিন্তু যারা একটু দূরে আসি এগুলো থেকে, ইন্টারমিডিয়েটের এগুলো একটু ফোকাস করবো। তবে আমার ক্লাসে আমি ইন্টারমিডিয়েটের অংশগুলো এখানে উল্লেখ করে দিয়েছি কিছু, কিন্তু আমি সে বিষয়ে কোনো আলোচনা করব না। আমি শুধু আলোচনা করব যেগুলা অনার্সের যে সব বিষয় পড়ানো হয় সেগুলো নিয়ে। প্রথম, মোশন ইন ওয়ান ডাইমেনশন, অর্থাৎ এটা স্ট্রেট লাইনে চলাচল করে এইরকম একটা বস্তুর মোশন নিয়ে আলোচনা করা হয়। পজিশন, আর পজিশনটা নেগেটিভ বা পজিটিভ হতে পারে, এটা যে রেফারেন্স পয়েন্ট থেকে আমি আলোচনা করতেছি সেই রেফারেন্স পয়েন্টের উপর ভিত্তি করে। আর আচ্ছা, এই ডিসপ্লেসমেন্ট এগুলো আমরা জানি, যেটা সরণ, মানে বস্তুর অবস্থান পরিবর্তনটাকে ডিসপ্লেসমেন্ট বা সরণ বলা হয়। তারপর ভেলোসিটি হলো বস্তুর সরণ পরিবর্তনের হারকে ভেলোসিটি বলে। অ্যাসিলারেশন, যেমন বেগ পরিবর্তনের হারকে অ্যাসিলারেশন বলে বা ত্বরণ বলে। এই বিষয়গুলো, এই যে যেমন আমার ইকুয়েশন অফ মোশন যেগুলো আমরা পড়েছি, তো এইগুলা আমরা একটু যারা এগুলো থেকে একটু দূরে আছি একটু চোখ বুলিয়ে নেব। আমি কিছু প্র্যাকটিসের জন্য সেগুলো থেকে কয়েকটা ম্যাথ দিয়ে রাখছি, এখান থেকেও আমরা কিছু প্র্যাকটিস করতে পারবো। তবে আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনটা হলো এরকম যে একটা বস্তু সরলরেখায় এমন ভাবে চলবে যে এটার যে ত্বরণ সেটা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে হবে, এবং এটা ত্বরণটা আপনার ওই নির্দিষ্ট বিন্দু থেকে যে কণার দূরত্ব বা ওই পার্টিকেল বা ওই বস্তুর দূরত্ব এইটার সমানুপাতিক হবে। তাহলে এইটা হলো সিম্পল হারমোনিক মোশন। আমরা যদি বাস্তব উদাহরণ দিই তাহলে একটা সরল দোলকের কথা বলতে পারি, যেটা স্মল অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে আমি কিছু বাস্তব উদাহরণ দিয়ে রাখছি, যে একটা স্প্রিং এ যদি একটা ভর দিয়ে রাখি সেটা, তারপর পেন্ডুলাম যেটা স্মল অ্যাঙ্গেল, কারণ স্মল অ্যাঙ্গেল না হলে সেটা স্ট্রেট লাইনে থাকতেছে না। আর ভাইব্রেশন অফ এ টিউনিং ফর্ক, মলিকুলস ভাইব্রেশন ইন এ সলিড। আচ্ছা, এগুলো হলো আমাদের রিয়েল লাইফের কিছু এক্সাম্পল। এগুলোও আসতে পারে যে নিচের কোনটি সিম্পল হারমোনিক মোশন নয় বা মোশন, এগুলো থাকতে পারে সেখান থেকে। তাহলে কোশ্চেনটা এভাবেও আসতে পারে আমাদের উদাহরণ থেকে। সিম্পল হারমোনিক মোশন আমি যেটা বললাম যে এটা কি হয়, এটা ত্বরণটা হবে নির্দিষ্ট বিন্দু অভিমুখে। তাহলে এটা প্রপোর্শনাল টু এক্স বা ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার, এটা হলো ইজ ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। এটা মিউটা হলো আমার কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে ফোর্স থাকে, ত্বরণ থাকে, পিরিয়ড যেটা পর্যায়কাল আমরা বলি। পর্যায়কাল হলো একটা
সম্পূর্ণ দোলন বা অসিলেশন শেষ করতে যে সময় লাগে সেটাই পিরিয়ড বা বাংলাতে যেটা পর্যায়কাল বলি। ফ্রিকোয়েন্সি এটা হলো 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন দেয় সেটাই হলো কম্পাঙ্ক। আচ্ছা, এটার ইকুয়েশন এইটা আমরা যারা ইন্টারমিডিয়েটে দেখেছি এটা জানি। ওমেগা, এটা ওমেগার পরিচয় হলো এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টি টাইম, সাই হলো এটা ফেজ কনস্ট্যান্ট, এই হলো অ্যামপ্লিটিউড। আমি এগুলা একটু এখানে উল্লেখ করে দিয়েছি, এগুলো একটু দেখে নিব। তাহলে এই সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কেমন হতে পারে এটাও আমাদের এমসিকিউতে আসতে পারে। দেখ, আচ্ছা তাহলে এটার ভেলোসিটি হলো এটাকে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে যা হবে তাই dx/dt। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি হয়, এটা পাওয়া যায় মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, আরেকবার অন্তরীকরণ করলে পাওয়া যায় a ওমেগা স্কয়ার কস ওমেগা টি প্লাস সাই। তাহলে এই যে ওমেগা স্কয়ার বাদ দিয়ে বাকিটুক কি আমার এক্স, যে আগের যে এটা করলাম, তাহলে এটা ত্বরণ, যে এটার সমানুপাতিক, কারণ এটা যদি আমি কনস্ট্যান্ট ধরি এটা সমানুপাতিক, এখান থেকেও বোঝা যায়। আচ্ছা, আমাদের এখানে হুকস ল আছে। হুকস ল আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি ইলাস্টিক লিমিটের ভিতরে যেটা যদি টানা হয় তাহলে সেটা লম্বা হয়। এটাও আমি আলোচনা করব না, এটা ইন্টারমিডিয়েটের বিষয়। আমার বিষয় হলো এখন আমরা এইটা দেখব যে একটা পার্টিকেল সেটা moves in a straight line OA starting from rest A and moving with an acceleration which is always directed towards O and varies as the distance from O. অর্থাৎ এই একটা পার্টিকেল সেটা হলো এ তে আছে এবং সেটা স্থির অবস্থায় আছে এবং সেটা কি করতেছে, ও এর দিকে গমন করতেছে। তাহলে এটাই আমার কিন্তু সেই সিম্পল হারমোনিক মোশনের একটা ডেফিনেশনের ভিতরে পড়ে। তাহলে এটার যে ত্বরণ সেটা কি হবে, সেটা প্রপোর্শনাল টু কি বলা আছে, প্রপোর্শনাল, এটা ভ্যারিজ করে কি প্রপোর্শনাল টু ডিসটেন্স ফ্রম ও। তাহলে যে কোন ডিসটেন্স ফ্রম ও, এটা আমি যে কোনো এক ডিসটেন্স কি এক্স ধরতে পারি, তাহলে এটা ত্বরণ কি হয় মাইনাস ইউ এক্স। এখন বিষয় হলো মাইনাসটা কেন নিলাম, যদি আমার বিন্দুর নির্দিষ্ট দিকে আসে তাহলে মাইনাস নেব, আর যদি এখান থেকে বস্তু নির্দিষ্ট বিন্দু থেকে দূরে সরে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি নেব, অ্যাসিলারেশন প্লাস নেব। তাহলে অ্যাসিলারেশনের যে ডেফিনেশন অনুযায়ী যেটা হয় ম্যাথমেটিক্যাল টার্ম, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, মাইনাস মিউ এক্স। তাহলে এটা সলভ করলে এটা পাওয়া যায়। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা যে আগের ইকুয়েশনটা দেখেছি যে এটার মতো, এটার সাথে আমি তুলনা করলে পেয়ে যাবো যে এক্স ইজ ইকুয়াল টু কি ছিল, কেন এ কস ওমেগা টি প্লাস সাই ছিল ফেজ। তো এই ক্ষেত্রে যেহেতু এটা স্থির ছিল আর আগের ফেজটা 0 ছিল, যদি না থাকতো, এটা যদি একটা নির্দিষ্ট ফেজে থাকতো তাহলে এই টি রুট মিউ প্লাস কিছু একটা থাকতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার পিরিয়ড আমি যদি ওইটার সাথে তুলনা করি তাহলে ওমেগা টি ছিল না, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আসলে কত, রুট মিউ। আচ্ছা, তাহলে এটার আমরা যে যেটা পিরিয়ড বের করা জানি সেটা হলো টি ইজ ইকুয়াল টু ছিল 2 পাই ভাগ ওমেগা। তাহলে এখানে যদি ওমেগা ওইটার সাথে তুলনা করলে যদি ওমেগা ইজ ইকুয়াল টু মিউ পাই, রুট মিউ পাই, তাহলে এইটার ক্ষেত্রে পিরিয়ড কত হবে, টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই রুট মিউ, যেটা এই যে এখানে। এটা অন্যভাবে আলোচনা করা আছে, আমরা ওভাবেও আলোচনা করতে পারি, তবে আমার কাছে মনে হয়েছে যে এভাবে ওইটার সাথে যদি আমি তুলনা করি তাহলে একটু সহজ হয়, কারণ ইন্টারমিডিয়েটে আমরা ওইটা পড়ে এসেছিলাম। আচ্ছা, এখন এটার একটা থিওরেম আছে, এটা আমরা যেগুলো থিওরেম এগুলো আমরা আসলে একটু মুখস্থই রাখবো।
যে যদি দুইটা সিম্পল হারমোনিক মোশন যদি সেম পিরিয়ডের হয় এবং একই সরলরেখা বরাবর কাজ করে, তাহলে এদের রেজাল্টান্ট যেই পাওয়া যাবে সেটাও হবে কি সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখানে আমি দুটি সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ দিয়েছি, একটা x1 আর একটা x2। আচ্ছা, এই দুটা যে মানে ফ্রিকোয়েন্সি একই, যদি ফ্রিকোয়েন্সি একই হয় তাহলে আমরা বলতে পারি যে এটা সেম পিরিয়ড অফ টাইম আছে। হ্যাঁ, এবং এরা যদি স্ট্রেট লাইনে কাজ করে তাহলে এদের যে রেজাল্টেন্ট x1 প্লাস x2 সেটাও কি হবে, আমি যদি নতুন একটা x ইকুয়াল টু বলি যে x1 প্লাস x2, সেটাও কি হবে সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখান থেকে প্রশ্ন এভাবে আসতে পারে যে দুইটা সিম্পল হারমোনিক মোশন যদি একই পিরিয়ডে থাকে এবং একই স্ট্রেট লাইনে থাকে, তাদের রেজাল্টেন্টটা আসলে কি হতে পারে, সিম্পল হারমোনিক মোশন হতে পারে নাকি অন্য কিছু হতে পারে, এইভাবে অপশন বাই অপশন থাকতে পারে। আচ্ছা, এরপরে এখানে একটা পার্টিকেল কিভাবে মুভ করতেছে, ও এ লাইন বরাবর সেটা এতেই অবস্থান করতেছে, কিন্তু এটা কি করতেছে, ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম ও, মানে ও থেকে দূরে সরে যাচ্ছে এবং এটা ভ্যারিজ করতেছে কি বরাবর, সেটা ডিস্টেন্স বরাবর। তাহলে এটার ক্ষেত্রে আমি যে বলতে পারি যে ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার এটা প্রপোর্শনাল টু কি এক্স, তাহলে ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, কারণ এটা কি হচ্ছে, আমার যে এর নির্দিষ্ট বিন্দু ও, আমার যে ও বিন্দু সেখান থেকে এটা দূরে সরে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটার ইকুয়েশন অফ মোশন হবে এইরকম। আচ্ছা, তাহলে এই ধরনের এইগুলা থেকে আমাদের এমসিকিউ যেগুলো আসতে পারে, যে আমি আগের যে ঘটনা বর্ণনা করলাম, এখানে যে ঘটনা বর্ণনা করলাম, এইগুলা থেকে শুধু এই যে ইকুয়েশন অফ মোশন এইটা আসতে পারে। হ্যাঁ, যে এরকম ঘটনা বর্ণনা থাকবে, সেখান থেকে আমার কি ইকুয়েশন অফ মোশন কোনটা, নিচে 4টা অপশন থাকবে, ওদের ভিতর যেটা আমার ইকুয়েশন অফ মোশন হবে সেটা আমরা চুজ করব। তাহলে এই যে ইকুয়েশন অফ মোশন নির্ধারণের ক্ষেত্রে আমি যে ত্বরণটা নেব সেটা কি করব, যদি সেটা নির্দিষ্ট বিন্দুর দিকে আসে তাহলে আমরা চিহ্ন নিব মাইনাস, আর এটা যেমন নির্দিষ্ট বিন্দু থেকে ও থেকে মানে এ থেকে দূরে সরে যাচ্ছে, এটার ক্ষেত্রে কি নিব আমরা এখানে প্লাস। ঠিক আছে, তাহলে এটা সমাধান করলে এটা পাওয়া যায় a cos হাইপারবোলিক যেটা t রুট মিউ, এবং এই যে cos হাইপারবোলিকটা যদি আমি ভাঙাই তাহলে সেটা হয় এই যে এটা ডিভাইডেড বাই 2, যেটা আমি সামনে হাফ আকারে লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে এই দুটো লেখার কারণ হলো এই দুটো আমাদের যেহেতু এগুলো থিওরেম, এগুলো আমাদের সরাসরি আসতে পারে, যে এইরকম একটা ঘটনা বর্ণনা থাকলো, মানে এটাই বর্ণনা থাকলো, তাহলে এটার যে ইকুয়েশন অফ মোশন সেটার সলিউশন কি হতে পারে সেটা, বা ইকুয়েশন অফ মোশন হিসেবে সরাসরি এটা, কারণ এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মূল ইকুয়েশনটা ইকুয়েশন অফ মোশন হিসেবে এটা বলা যায়। আচ্ছা, এবার আমরা এখান থেকে যেটা প্র্যাকটিস করতে পারি, যে এখানে বলছে যে একটা পার্টিকেল মুভস ইন স্ট্রেট লাইন এও স্টার্টিং ফ্রম রেস্ট এ পয়েন্টে, মানে এ পয়েন্টে স্থির আছে, এবং এটার যে ত্বরণ সেই ত্বরণটা কি একটা নির্দিষ্ট বিন্দু ও এর দিকে, এটা মনে রাখবো। তাহলে ও এর দিকে যদি হয় তাহলে এটা আমার চিহ্ন কি হবে, এই যে চিহ্ন হবে মাইনাস। তাহলে এটার থেকে আমরা চিহ্নটা ডিফাইন করবো যে এটার চিহ্ন কি হবে, যদি ও থেকে বাইরে চলে যেত, মানে ও থেকে দূরে সরে যেত, নির্দিষ্ট বিন্দু থেকে দূরে সরে যেত, তাহলে আমরা এখানে চিহ্ন নিতাম পজিটিভ। আর এটা ভ্যারিজ কি করতেছে, ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার অফ ইটস ডিস্টেন্স, তার মানে এটা ভ্যারি করতেছে কি প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার, ইজ দ্য স্কোয়ার অফ ইটস ডিস্টেন্স। তাহলে এটার ইকুয়েশন অফ মোশন লেখা সহজ, যেটা ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার যেটা ত্বরণ, এটা সমান সমান লিখবো, যেহেতু এটা নির্দিষ্ট বিন্দুর দিকে আসতেছে তাহলে মাইনাস দিব, এবং মিউ, আর এটা যে অনুযায়ী ভ্যারি করতেছে সেই অনুযায়ী এটা কি মিউ ইন্টু 1/x স্কোয়ার, বা একবারে লিখলে মিউ বাই এক্স স্কোয়ার। তো আমাদের যে এইখান থেকে যে এমসিকিউ থাকতে পারে এইরকম একটা বর্ণনা থাকবে
এবং বর্ণনা থেকে শুধু এইটার যে ইকুয়েশন অফ মোশন সেটাই থাকবে, কারণ আমাদের হাতে একটা করে এমসিকিউ সলভের জন্য অ্যারাউন্ড 40 সেকেন্ড 45 সেকেন্ড থাকবে, বা বড় জোর ধরলাম 1 মিনিট। আমাদের এইরকম এমসিকিউ দেওয়া হবে যেগুলো আসলে 1 মিনিটে সলভ করা যায়। তাহলে এই ঘটনাটা পড়ার পর আমরা সহজে এখান থেকে এটার ইকুয়েশন অফ মোশন লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এই ঘটনা বর্ণনা থাকলো যে এটার ইকুয়েশন অফ মোশন কোনটা এমসিকিউ আকারে থাকতে পারে। এ বি সি তে এইরকম কয়েকটা দেওয়া থাকলো, একটা দেওয়া থাকলো দেখা যাবে নেগেটিভ, একটা পজিটিভ সহ থাকবে, একটা হয়তো মিউ এক্স স্কোয়ার, আর একটা মিউ বাই এক্স স্কোয়ার এই আকারে। তাহলে এখান থেকে আমাদের যে এমসিকিউতে আসার মতো এইগুলো থেকে আসবে কি এটার ইকুয়েশন অফ মোশন যেটা সেটা। এবং ইকুয়েশন অফ মোশন নির্ধারণের ক্ষেত্রে আমরা দুটো জিনিসই দেখবো, যে এটার অ্যাসিলেশন যেটা সেটা মানে এই বিন্দুটা, এই যে পার্টিকেল সেটা মুভ করতেছে নির্দিষ্ট বিন্দুর দিকে, নাকি এটা বিন্দু থেকে বাহিরে। দিকে হলে আমাদের নেগেটিভ হবে, এবং এটা থেকে যদি বাহিরে যায় মানে এক্স এর মান দেখা গেলো আস্তে আস্তে বাড়তেছে, দূরে সরে যাচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, পজিটিভ হবে। আর এইটা আসলে কি অনুযায়ী ভ্যারি করতেছে বা কার সমানুপাতিক সেটা। তাহলে এই দুটা জিনিস মিলায়ে আমি এখানে ইকুয়েশন অফ মোশনটা লিখব। এটাও একটা থিওরেম, সেই অনুযায়ী আমি এটা লিখে দিয়েছি। তবে আমার ধারণা এখান থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা নাই, এবং এটার যে পিরিয়ড এটাও আসার সম্ভাবনা নাই। তারপরে যদি কেউ মুখস্থ করে রাখতে চায় এই কেসের জন্য এটা মুখস্থ করে রাখতে পারে, তবে আমার কাছে এটা লেস ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, এবার এইখান থেকে আমি কিছু এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছি যে a particle falls towards the earth। তাহলে এই যে এইটা দেখেই আমি অনেকটা বুঝে যাব। এটা দেখে কি বুঝবো, যে এটা পৃথিবী বা পৃথিবীর কেন্দ্রের দিকে আসতেছে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুর দিকে আসতেছে, তাহলে এটার জন্য আমার চিহ্ন হবে কি, মাইনাস। ওকে, আর point outside its then attraction on a particle outside of the varies। তাহলে এটা কি, এটা ভ্যারিজ করতেছে কি, it's a varies inversely as the square of its distance। তার মানে এই আমি যে আগেরটা দেখাইলাম ওইটার মতো। তাহলে চিহ্ন হবে কি মাইনাস, যেহেতু নির্দিষ্ট বিন্দুর দিকে আসতেছে, এবং এটা কি অনুযায়ী ভ্যারি করতেছে, আচ্ছা মিউ কনস্ট্যান্ট, ভ্যারি করতেছে কি ইনভার্সলি, মানে 1 বাই স্কয়ার অফ দ্য ডিস্টেন্স। ওকে, তাহলে এই dx স্কয়ার ডি স্কয়ার এক্স বা ডিভাইডেড বাই ডিটি স্কয়ার সমান সমান যেটা এটা হবে, হ্যাঁ এটা সমান সমান যেটা হবে এইটাই। তাহলে এটা আমার কোন অপশনে আছে, বি, তাহলে আমি অ্যান্সার দিয়ে দেবো বি। তাহলে এটা পড়ার সাথে সাথে আমরা এটা তৈরি করতে পারি। সো আমার ধারণা এইগুলাই এমসিকিউ থেকে আসতে পারে। আর এটা একটা থিওরেম, এটা আমরা মুখস্থ করে রাখবো যে একটা পার্টিকেলস চলার যে পথ, এটা যে ইলিপস আকারে আসবে সেটা। আচ্ছা, এটা আমরা শুধু একবার দেখে রাখবো। এরপরে আরেকটা আছে, আমরা এটা সলভ করার চেষ্টা করি যে এটা রেস্ট একটা ডিস্টেন্সে আছে এবং এ, আচ্ছা সেন্টার অফ রিপালশন ফোর্স দিয়ে বুঝাইছে যে এটা আসলে কি করতেছে, বিকর্ষণ করতেছে, মানে যে বিন্দু থেকে আছে সেই বিন্দু থেকে কি হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, আমার যে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুর দিকে না এসে কি করতেছে, এখান থেকে যেটা এটা থেকে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা ডিসটেন্স এটা ভ্যারি করতেছে কি আকারে, এই আকারে। তাহলে এটা কি হবে, চিহ্ন হবে আমার পজিটিভ। হ্যাঁ, চিহ্ন হবে পজিটিভ, এবং এটা সরাসরি দেওয়া আছে, এটার জন্য আমার একটু সুবিধা মিউ এটা। তাহলে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান এইটা যেটা থাকবে অপশনে আমরা ধরে নেব যে সেইটাই অ্যান্সার। তাহলে এটার ক্ষেত্রে আচ্ছা এটা আমার প্রথম থেকে অবশ্যই এটা মনে হতে পারে, কিন্তু এই যে এখানে একটা ধোকা, এখানে মাইনাস আছে, এখানে কি আছে
প্লাস দেওয়া আছে। সো আমি প্রথম দেখাই মনে হতে পারে যে পজিটিভ স্কোয়ার, এটা আমি এই অ্যান্সার করে দিয়ে আসতে পারি, আসলে ভুল করে আসবো। সেক্ষেত্রে আমাকে একটু সচেতন থাকতে হবে, কারণ স্যাররা কোশ্চিনই করবে এরকম একটু যেন আমি ভ্রমের ভিতর পড়ে যাই। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে মিলতেছে কোনটা, এইটা অ্যান্সার হবে আমার এক্ষেত্রে সি। আচ্ছা, এরপরে আরো একটা দিয়েছি, সেটা হলো যে একটা স্ট্রেট লাইনে চলছে, সেটার ত্বরণ ভ্যারি করতেছে কি ডিস্টেন্স। আচ্ছা, এখানে একটু বানানটা ভুলে গেছে, টুয়ার্ডস মানে টুয়ার্ডস, হয়তো একটু বানানটা ভুলে গেছে। তাহলে কি এটা দেখে আমি কি বুঝবো, একটা নির্দিষ্ট বিন্দুর দিকে চলতেছে, তাহলে পজিটিভ হবে না নেগেটিভ? অবশ্যই আমি বলছি বিন্দুর দিকে হলে নেগেটিভ। হ্যাঁ, এবং এটা ভ্যারি করতেছে কি ডিস্টেন্স এর উপর কি -3 পাওয়ার। তাহলে এইটা সমান সমান কি হবে, মিউ তার সাথে ডিস্টেন্স বলতে কি এখানে x, এটার পাওয়ার -3। তাহলে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান যেটা এইটা থাকবে, এটা যেটা থাকবে তাহলে সেটাই হবে কি আমার অ্যান্সার। তাহলে এটা আছে কোনটা, এটা পজিটিভ আছে, এই যে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে এই বি নাম্বার যেটা, এইটা হলো আমার অ্যান্সার। ওকে, তাহলে এইগুলো আমরা করে সহজেই বুঝে ফেলতে পারি। আমার মনে হয় যে এইখান থেকে এমসিকিউ আসার একটা সম্ভাবনা আছে। এখানে আরো একটা দেওয়া আছে যে এটার ক্ষেত্রে একটু, এটার ম্যাস দেওয়া আছে, এটার ভর দেওয়া আছে এম, এবং এই ফোর্স কি বরাবর ফোর্স, এটা কি এত, এবং এই শব্দ আমরা এই শব্দটা খুঁজে বের করবো। ঠিক আছে, তাহলে টুয়ার্ডস টু অরিজিন, তাহলে এটা হইলে আমার কি হবে, চিহ্ন হবে মাইনাস। ঠিক আছে, এবং এটার এবার কিন্তু এটা দেওয়া আছে ফোর্স সমান সমানই এইটা, তাহলে ডি এক্স স্কোয়ার, এই যে এটা ডি এক্স স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এটা কি ত্বরণ, এর সাথে এম গুণ করলে কি হয় আমার ফোর্স। তাহলে এই টোটালটা সমান সমান, যেহেতু এই টোটাল এইটা ফোর্স দেওয়া আছে, তাহলে এইটা, এবং এটা যেহেতু টুয়ার্ডস দ্য অরিজিন, সেজন্য আমি কি দেব, মাইনাস চিহ্ন দেব। তাহলে দুই পাশ থেকে এম বাদ দিলে এইটা সমান সমান এই যে মাইনাস, এইটা যেখানে থাকবে সেটাই কি হবে আমার অ্যান্সার। তাহলে এটা বিভিন্ন ভাবে এদিক ওদিক ঘুরানো থাকতে পারে, তবে কয়েকটা কাছাকাছি হয়ে গেছে। দেখা গেল এই পাওয়ারটা একটু এদিক ওদিক থাকতে পারে, যে এখানে এক্স কিউব a4 এটা ঘুরাই দিতে পারে, বা ডিভাইডেড না দিয়ে গুণ আকারে দিতে পারে। তো এটা আমরা দেখব কোনটাতে আছে। ও, যেমন এটাতে কি আমরা দেখে, যেমন এইটাই ত্বরণ সমান সমান আমরা সরাসরি মাইনাস এম এটা বসাইতে পারি, কিন্তু এখানে কি বলা হয়েছে, এটা ফোর্স। তাহলে এটার সাথে আমার প্রথম দেখায় এটা মনে হতে পারে, কিন্তু এটা না, কারণ এটার সাথে কি এম গুণ আছে, কিন্তু এটা থাকবে কি এম ছাড়া এবং সামনে মাইনাস। তাহলে এটাতে এম আছে, এটা বাদ যাচ্ছে, এটা কি পজিটিভ, এটাও বাদ যাচ্ছে, নেগেটিভ এবং এম ছাড়া। তাহলে এটা মিলছে কোনটা, এইটা। তাহলে এটার ক্ষেত্রে আমার অপশন হবে এটা। তাহলে কখনো কখনো আমার ত্বরণ বাদে ফোর্স সমান সমানই দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে যেটা নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেই অনুযায়ী আমরা এটা আঁকাবো, এবং সেই অনুযায়ী আমরা ইকুয়েশন অফ মোশনটা বের করে ফেলতে পারবো। আশা করি এই অংশের ইকুয়েশন অফ মোশন বের করা মানে আপনাদের জন্য কিছুটা হলেও সহজ হবে, এবং এইগুলাই পরবর্তীতে আসবে, আমরা যা পড়বো আরো কিছু এই টপিকস এর উপর, সেগুলাতে আসবে। আচ্ছা, আমরা যে অসিলেশন পড়লাম সেটা একটা হলো ড্যাম্প অসিলেশন। ড্যাম্প অসিলেশন হইলো এখানে যে পার্টিকেলসটা মুভ করতেছে, এখানে একটা বাধা থাকবে। হ্যাঁ, এবং এই বাধাটা কি, এই পার্টিকেল যে মুভ করতেছে তার বেগের সাথে সমানুপাতিক একটা বাধা থাকবে। তাহলে যে অসিলেশন হবে সেটা হবে ড্যাম্প অসিলেশন। মানে বাধাগুলা কেমন থাকতে পারে, যেমন আমরা যদি সরল দোলকের ক্ষেত্রে চিন্তা করি, সরল দোলকের যে বব বা পার্টিকেল যেটা দুলতেছে, সেটা বাতাসের বাধা হতে পারে, সেটা বাতাসে বাধাপ্রাপ্ত হতে পারে। ঠিক আছে, তারপর কি হতে পারে, যেটা যে বিন্দুতে ঝুলানো আছে সেখানকার ঘর্ষণের জন্য একটা রেজিস্ট্যান্স হইতে পারে। তো এই কি হবে, ড্যাম্প অসিলেশন কি হবে,
এটা মানে অসিলেশনটা আস্তে আস্তে কমায় দিবে, অর্থাৎ এটা বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ, তাহলে তখন এটাকে বলা হবে ড্যাম্প অসিলেশন। এটার আমি ম্যাথমেটিক্যাল মডেল দিয়েছি, এটা আমরা একটু দেখে নিব ম্যাথমেটিক্যাল, এবং এম কি, সি কি, কে কি, এটা একটু আমরা করে নেব যে এগুলা প্রত্যেকটা কি। তবে আমি এটা পড়াবো, এইটা আমি একটা প্রবলেম দিয়ে রাখছি, সেইখান থেকে পড়াবো। তাহলে ড্যাম্প যে অসিলেশন হবে সেটার নেক্সট পেজে আমার প্রবলেম আছে। আচ্ছা, আমি এটা পরে দেখাচ্ছি। এই যে তাহলে এখানে দেখেন যে একটা পার্টিকেল মুভ করতেছে, সেটা কত, সেটার ফোর্স দেওয়া আছে mn স্কয়ার ডিস্টেন্স, এবং এইটা যে একটা স্মল রেজিস্ট্যান্স আছে সেটা প্রপোর্শনাল টু ভেলোসিটি। আচ্ছা, এই ড্যাম্প অসিলেশনের একটা বিষয় হলো এটা ভেলোসিটির সাথে কি প্রপোর্শনাল থাকে, এবং সেটা ইকুয়াল কত হয় সেটাও দেওয়া আছে, এম মিউ গুণন ভেলোসিটি। তাহলে এখানকার পিরিয়ড, অ্যাম্পলিটিউড বা ড্যাম্প অসিলেশন যেটা সেটা আমাদের মূলত ইয়া হবে যে আমরা এটার ইকুয়েশন অফ মোশনটা বের করতে পারি কিনা, যেমন এর আগে যে ইকুয়েশন অফ মোশন বের করছি সেটা কি হবে বের করতে হবে। তাহলে যেটা ফোর্স দেওয়া আছে মাইনাস এম এন এক্স স্কোয়ার, কারণ এম এন গুণন ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স এক্স। আচ্ছা, আর যে ড্যাম্প ফোর্স যেটা, ড্যাম্পিং ফোর্স যেটা, সেটা কি এ মিউ কি ভি, মানে এটা বেগ, যেটা ডিএক্স বাই ডিটি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এম এই ত্বরণ, এটা সমান সমান কি এই যে মাইনাস এম এন স্কোয়ার। হ্যাঁ, আর এটা যেহেতু বাধা দিচ্ছে তাহলে কি হবে, আরো মাইনাস হবে। ঠিক আছে, যেহেতু এটা বাধা দিচ্ছে সেটা কি হবে, মাইনাস হবে। তাহলে এটা এই যে এম ড্যাম্পিং ফোর্স যেটা, সেটা কি হবে আমাদের এখান থেকে মাইনাস হবে। তারপর এখানে পার করে নিয়ে আসলাম, এবং সবগুলোতে যেহেতু এম আছে এম কমন নিয়ে পার করে দিলে আমাদের যে ইকুয়েশনটা হবে সেটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মিউ ডিএক্স ডিটি এন ডিএক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এইটার সলিউশন যেটা আসে, যে এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা এইটা, এবং আর এর সলিউশন করলে এইরকম আসে। আচ্ছা, এখানে আছে ড্যাম্প। ড্যাম্পের কয়েকটা ধরন আছে, একটা হলো আন্ডার ড্যাম্প, ক্রিটিক্যাল ড্যাম্প আর ওভার ড্যাম্প, এবং এটা ডিপেন্ড করে এটার এই আর এর সলিউশনের উপর, এইটুকুর উপর। এই যে মিউ স্কয়ার যদি এটা 4n স্কয়ার এসে যদি ছোট হয় তাহলে সেটা হয় আন্ডার ড্যাম্প, যদি ইকুয়াল হয় তাহলে হবে ক্রিটিক্যাল ড্যাম্প, আর এটা যদি বড় হয়ে যায় তাহলে সেটা হবে, সেটাকে বলবো ওভার ড্যাম্প। আচ্ছা, এখন আমরা দেখে আসি যে আন্ডার ড্যাম্প কি। আন্ডার ড্যাম্পে অসিলেশন চলতেই থাকে, কিন্তু এটা যে বিস্তার সেটা আস্তে আস্তে কি কমতে থাকে, ক্ষয়প্রাপ্ত হতে হতে হয়তো এক সময় বন্ধ হয়ে যেতে পারে। যেমন আমরা যদি কোনো একটা দোলনাকে আমরা যদি ঠেলে দিই তাহলে কি এটা আস্তে 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 এটা কি একবারে বন্ধ হয় না, তাহলে এটা আস্তে 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 কমতে থাকে। এটা একটা আন্ডার ড্যাম্পের উদাহরণ। আর ক্রিটিক্যাল ড্যাম্প কি হবে, এটার অসিলেশন হবে না, কিন্তু আগের যে পয়েন্ট ছিল, যেটা সাম্য অবস্থায় ছিল, সেই সাম্য অবস্থায় কি করবে, খুব দ্রুত চলে আসবে। আর যেমন আমরা যদি রবারের একটা টান দিই সেটা কি দ্রুত চলে আসে, কিন্তু এটা অসিলেশন হয় না। হ্যাঁ, ওই পজিশনে আসার পর ওটা থেমে যায়। আর ওভার ড্যাম্পটা হলো ওই পজিশন থেকে যাওয়ার পর খুব ধীরে 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 ওই পজিশনে ফেরত আসবে। এটার একটা উদাহরণ দেখতে পারি যে ভারী দরজা, যেটা টানার পর আবার আস্তে 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 চলে আসে। বিভিন্ন শোরুমের দরজা এরকম থাকে যে আস্তে করে এসে, তো ওইগুলো আসলে ওভার ড্যাম্পের উদাহরণ হিসেবে। আর যদি দেখা গেল এমন দরজা যে ছেড়ে দিলাম আবার সাথে ধাক্কা লেগে গেল খুব দ্রুত এবং ওই অবস্থানে থেকে গেল, এগুলো ক্রিটিক্যাল ড্যাম্প হিসেবে আমরা বোঝার ক্ষেত্রে এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমার প্রশ্ন আসতে পারে যে আন্ডার ড্যাম্প কি, ক্রিটিক্যাল ড্যাম্প কি, ওভার ড্যাম্প কি। তো আন্ডার ড্যাম্পে শুধু আমার যে দোলন সেটা কন্টিনিউ হয়, বাকিগুলোতে
কোনো মানে দোলন হয় না। হ্যাঁ, তো এইগুলা বেসিসেই আমাদের এমসিকিউ আসতে পারে যে নিচে কোনটাতে দোলন হয়, আন্ডার ড্যাম্পে না ক্রিটিক্যাল ড্যাম্পে না ওভার ড্যাম্পে, নান অফ দিস দিয়ে রাখলো, কিন্তু দোলনটা কোনটাতে পাওয়া যায়? আন্ডার ড্যাম্পে। এবং আচ্ছা, তাহলে আমার মূল যেটা বিষয়, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে সেইটা আমি যেন ইকুয়েশন অফ মোশনটা বের করতে পারি, ইকুয়েশন অফ মোশনটা লিখতে যেন পারি, এটাই হলো আমার মূল ফোকাস থাকবে। কারণ এসব ক্ষেত্রেও ইকুয়েশন অফ মোশনই আমাকে বের করতে বলবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা দেখবো, যেটা ড্যাম্পিং ফোর্স, সেটা কি হবে? যেহেতু বাধা দিচ্ছে, এটা কি হবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবং এই সত্যটাও আমরা মনে রাখতে পারি যে সলিউশন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে সলিউশন, এটার উপর ডিপেন্ড করে কি আন্ডার ড্যাম্প হবে না ক্রিটিক্যাল ড্যাম্প হবে নাকি ওভার ড্যাম্প হবে। হ্যাঁ, তাহলে এখানে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেওয়া থাকলো বা ওই ইকুয়েশন অফ মোশনই দেওয়া থাকলো যে এটা কোন শর্তে আন্ডার ড্যাম্প হবে। তাহলে আন্ডার ড্যাম্পের এটা সত্য, এখানে 3-4 অপশন দেওয়া থাকলো যে এটা মিউ স্কয়ার স্মলার দ্যান এইটা, ইকুয়াল দিয়ে দেওয়া থাকলো, পজিটিভ দিয়ে দেওয়া থাকলো, ডি দিয়ে আরো একটা কিছু দেওয়া থাকলো। তাহলে যেটার জন্য আমার আন্ডার ড্যাম্প হবে সেই অপশনটাই আমরা এখান থেকে চুজ করবো। ঠিক আছে, আচ্ছা। এবং এটার যে পিরিয়ড অফ টাইম যদি আন্ডার ড্যাম্প হয়, কারণ আন্ডার ড্যাম্পেই হবে, কারণ পার্টিকুলার জন্য অসিলেশন নাই, এটার পিরিয়ড অফ টাইম হবে এটা আমি যেটা দেখালাম যে প্রবলেমটা, এটা আসলে থিওরেম আকারে আছে। সো এটা আমাদের মুখস্থ রাখাই ভালো, কারণ যেগুলো থিওরেম সেগুলা থেকে সরাসরি প্রশ্ন আসে। হ্যাঁ, সরাসরি উল্লেখ করতে পারে যে এটার পিরিয়ড কত। তো এগুলো আমরা একটু মনে রাখতে পারি, এবং সবগুলোর অ্যান্সার আমি এখানে একবারে দিয়ে রাখছি যে এটার ফ্রিকোয়েন্সি এটা কেমন হবে। এটা যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে টাইম t2π বাই ফ্রিকোয়েন্সি যেটা সেটা, এটা ডিকে লজ এটা, এবং এটার সলিউশন বা ইকুয়েশন অফ মোশন যেটা। ঠিক আছে, কারণ এখানে এইটাই হলো আসলে ওমেগা, তাহলে এ নট ই ওমেগা মানে কস ওমেগা টি প্লাস সাই। আচ্ছা, এগুলো আসার সম্ভাবনা খুবই কম। আমি আমার যেটা ধারণা আসার সম্ভাবনা, আমার যে ইকুয়েশন অফ মোশন এটা, এবং এই যে এইটার ক্ষেত্রে যে পিরিয়ড, এবং এটা আন্ডার ড্যাম্প ওভার ড্যাম্প হওয়া বা ক্রিটিক্যাল ড্যাম্প হওয়ার শর্ত। এবার হলো ফোর্সড অসিলেশন। ফার্স্ট অসিলেশন হলো ড্যাম্পের একদম বিপরীত। ড্যাম্পে কি হয়? বাধাপ্রাপ্ত হয়, আর এখানে একটা পিরিয়ডিক ফোর্স অ্যাড করা হয় যাতে এই আমার অসিলেশন কি আরো বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে কি হয়? ফোর্স অসিলেশন। আচ্ছা, এটার আমরা একটা উদাহরণ দিতে পারি যে একটা সরল দোলক, মানে আমরা একটা দোলনায় দুলতেছি, কেউ পিছন থেকে একটা বারবার কি ধাক্কা দিচ্ছে এবং ওইটা আরো চলমান থাকতেছে। হ্যাঁ, তো এটা হলো ফোর্স অসিলেশন, মানে এক্সট্রা আরো একটা পিরিয়ডিক মোশন, মানে পিরিয়ডিক ফোর্স এড হবে। তাহলে এটার আমরা একটা প্রবলেমটা দেখি। এটা প্রবলেম হলো যে একটা পার্টিকেল মুভিং ইন স্ট্রেট লাইন। ঠিক আছে, এটার ত্বরণ দেওয়া আছে মিউ এক্স। এই যে এটা আমরা দেখে বুঝবো যে প্লাস না মাইনাস। ঠিক আছে, টুয়ার্ড এ ফিক্সড পয়েন্ট ইন এ স্ট্রেট লাইন উইথ অ্যান অ্যাডিশনাল acceleration is L cos PT, হ্যাঁ, produced a periodic force। তো এটা আমার দুভাবে থাকতে পারে যে এটা পিরিয়ডিক ফোর্স অ্যাড করা হয়েছে, অথবা ড্রাইভিং ফোর্স উল্লেখ করা থাকতে পারে। দুটো কথা থাকতে পারে, এটা ড্রাইভিং ফোর্স বা পিরিয়ডিক ফোর্স, অর্থাৎ এইটা আরো অসিলেশনকে বৃদ্ধি করবে, মানে ত্বরণকে আরো বৃদ্ধি করবে। তাহলে এইটার ইকুয়েশন অফ মোশন কি হবে? এটার ইকুয়েশন d স্কয়ার এক্স বা dt স্কয়ার, এটা কি মিউ মাইনাস মিউ এক্স। মাইনাস কেন? এই যে এটা দেখে বুঝেছি আমি মাইনাস।
আর যেহেতু এটা কি করবে, পিরিয়ডিক ফোর্স আরো অ্যাড করতেছে, বৃদ্ধি করতেছে, তার মানে অ্যাড হবে, হ্যাঁ, প্লাস এটা, সরি এখানে এই যে এটার অ্যাসিলারেশন, ঠিক আছে। তাহলে এটাই হবে কি আমার পিরিয়ডিক ইকুয়েশন অফ মোশন। আমি যদি এটা পরের লাইনে লিখি তাহলে এইরকম, ঠিক আছে। তাহলে আমার যেসব প্রবলেম থাকবে সেগুলা কি থাকবে, এই আকারেই থাকবে। সেটা দেখা গেল অ্যাসিলারেশন এই মিউ এক্স না বলে মিউ এক্স স্কোয়ার বা মিউ এক্স টু দি পাওয়ার -2 এভাবে উল্লেখ থাকতে পারে, এইটা চেঞ্জ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তবে সেই অনুযায়ী যেন আমরা ইকুয়েশন অফ মোশনটা লিখে ফেলতে পারি। বা এটা প্রথমে মূলত আমরা এই লাইনটা লিখবো, এইটা যদি লিখতে পারি তাহলে তো এটা হয়ে গেল। তাহলে আমাদের এইটাতে বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে, তার ভিতর আমাদের যে ইকুয়েশন অফ মোশন যেটা স্যাটিসফাই করবে সেটাই আমরা অ্যান্সার হিসেবে দিব। আচ্ছা, এটার ক্ষেত্রে আরো এক ধরনের ম্যাথ থাকতে পারে, সেটা হলো এইটার দুইটা মোশন থাকে, দুইটা পিরিয়ড থাকে, একটা হলো 2π/μ আর এটা হলো 2π/p। আচ্ছা, আমরা একটা প্রবলেমে যাই, তাহলে সেখানে এটা সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, এইটা দেন, একটা পার্টিকেল কি করতেছে, একটা সিম্পল হারমোনিক মোশনে আছে, স্ট্রেট লাইনে, ওকে, ঠিক আছে। এটার অ্যাসিলারেশন কি, মিউ গুণন ডিসটেন্স, তার মানে আমার ওই আগেরটার মতোই এটার একটা পিরিয়ডিক ফোর্স হলো এম এল কস পিটি, মানে এটার ত্বরণ যে এল কস পিটি, এটা আগের মতোই, তাহলে ওইটার মতোই। এখন যেটা বলা হয়েছে যে টাইম পিরিয়ড অফ ফোর্স ভাইব্রেশন ইজ ইনক্রিজড 1/2 মানে 3/2 টাইমস অফ ন্যাচারাল পিরিয়ড। মানে আমার এই ফোর্স, আমার যে ড্রাইভিং ফোর্স বা পিরিয়ডিক ফোর্স, এটা অ্যাড করার পর আমার এটা কি হয়ে গেছে, সেটা 3/2 বেড়ে গেছে। তাহলে কি ঘটনা ঘটতে পারে, এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ওইটা যেটা 2π/μ, এটা তো এই যে আমরা আগেও দেখে আসছি, সেটা হলো আমার আগের যেটা ন্যাচারাল পিরিয়ড ছিল টি প্রাইম, সেটা হলো 2π/μ। তাহলে আমরা যখন ড্রাইভিং ফোর্স অ্যাড করলাম, সেটা ড্রাইভিং পিরিয়ড হলো 2π/μ। এবং এটার করার পর কি হইলো, আমার যে ইয়েটা সেটা বেড়ে গেল, কত গুণ বললো, টি ইজ ইকুয়াল টু কত, 3/2 টি নট। হ্যাঁ, এটা কি হলো, এই ন্যাচারালটা 1.5 গুণ হইলো। তাহলে টি ইজ ইকুয়াল টু 3/2 টি নট। তাহলে টি এর ভ্যালু কোনটা, এই যে এটা, আর এই পাশে টি নট এর ভ্যালু এই যে এটা, আমরা এখানে বসাই দিলাম। তাহলে পি ইজ ইকুয়াল টু এটা পাইলাম, বা পরের লাইনে এইরকম এটা হতে পারে, তারপরে বা এটা হতে পারে। এখন বিষয় হলো, এটা তো আমাদের জন্য আমি অনেক কিছু বর্ণনা করে বললাম, এটা আসলে খুব অল্প সময়ে সলভ করা যায়। তাহলে এই ধরনের কেসে আমাদের বলতে পারে যে অপশন দেওয়া থাকতে পারে যে এইরকম ঘটছে, তাহলে এটা ডেট টাইম বাড়ছে, তাহলে নিচের কোনটি সত্য, হ্যাঁ, নিচের কোনটি সত্য। তো আমার এখানে বিভিন্ন অপশন থাকতে পারে, যে এতে থাকলো 9p² ইজ ইকুয়াল টু 4μ, বিতে আলাদা থাকলো 4p² ইজ ইকুয়াল টু 9μ, অথবা 9p ইজ ইকুয়াল টু 4μ², 4p ইজ ইকুয়াল টু 9μ²। তো এইরকম 4টা অপশন দিয়ে রাখলো। তাহলে সেখান থেকে আমরা যেটাতে আমার এই অপশন এটা থাকবে সেটা। তাহলে আমরা এখানে বাসায় একটু প্র্যাকটিস করতে পারি, যে আমরা দেখতে পারি যে এখানে 1.5 গুণ বাড়ছে, 1.5 গুণ বাড়ার ফলে এটা হয়েছে। তো আমরা এই জায়গাটা, এই যে এইটা 1.5 গুণ না 2.5 গুণ বা অন্য যে কোনো 5/3 গুণ পরিমাণ বাড়ছে, বা যে কোনো পরিমাণ একটা নিয়ে আমরা একটু প্র্যাকটিস করতে পারি, তাহলে কেমন আসে এবং কত দ্রুত আমরা সলভ করতে পারবো সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তাহলে এই প্রশ্নটাই আমরা এখানে একটু নিজেরাই একটু এডিট করে নিয়ে, নিজেদের মতো করে নিয়ে, যে আমি এতগুণ বাড়লো ধরলাম বা অতগুণ বাড়লো ধরলাম, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে সেটা আমরা যেন প্র্যাকটিস করে নিই। আচ্ছা, এবার হলো ড্যাম্পড ফোর্স অসিলেশন, মানে এবার দুইটা,
তাহলে এই যে এবার দোলনে কি থাকবে, একটা ড্যাম ফোর্সও থাকবে আর একটা হলো মানে পিরিয়ডিক ফোর্সও থাকবে বা ড্রাইভিং ফোর্সও থাকবে। তাহলে ড্যাম ফোর্স কি করবে, এটা বাধা দিবে যেটা ভেলোসিটির সাথে প্রপোর্শনাল। হ্যাঁ, আর একটা কি থাকবে, পিরিয়ডিক বা পিরিয়ডিক ড্রাইভিং ফোর্স থাকবে, যেটা কি করবে আরো অসিলেটিংটাকে আরো বৃদ্ধি করবে। তাহলে এটা ওই সেই অনুযায়ী এইরকম যে ঘটনা বর্ণনা থাকবে সেই অনুযায়ী আসলে আমাদের লিখতে পারি কিনা বা প্রবলেম সলভ করতে পারি কিনা সেটা আমরা দেখবো। তাহলে এই যে এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে একটা পার্টিকুলার ম্যাস হইলো এম, এটা স্ট্রেট লাইনে যাচ্ছে এবং এটার যে ফোর্স সেটা কত, এম এন ডি স্কয়ার। এই যে এটা দেখে বুঝবো আমরা সাধারণত এই সব ক্ষেত্রে টুয়ার্ডস লেখা থাকে, এটা দেখে বুঝবো যে সেটা পজিটিভ না নেগেটিভ। হ্যাঁ, আর এই যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ফোর্স, তাহলে রেজিস্ট্যান্স মানে বাধা দেওয়া, সেটা সেই ফোর্সটা ইকুয়াল টু এম ইউ গুণন ভেলোসিটি। হ্যাঁ, ভেলোসিটি এখানে ভি ভি এর অথবা কি ডি এক্স বাই ডি টি। হ্যাঁ, ভেলোসিটি আমরা এটা ব্যবহার করবো, ঠিক আছে, ডি এক্স বাই ডি টি। আর একটা পিরিয়ডিক ফোর্স সেটা কত, এম এল কস পি টি। তাহলে এইটার আমরা ইকুয়েশন অফ মোশন লিখতে পারি কিনা এই ধরনের ঘটনার। তাহলে যেহেতু এগুলো ফোর্স দেওয়া আছে সবগুলো ফোর্সেরই হবে। হ্যাঁ, তাহলে মানে আমার নিউটনের যে সেকেন্ড ল সেটাই ব্যবহার করে আমরা ইয়ে করবো। তো তাহলে এম ডি স্কয়ার এক্স বা ডিটি স্কয়ার মানে এই ফোর্স, এইটা সমান সমান কি হবে, আমরা বলছি যে সেটা কত আছে, এম এন স্কয়ার এক্স এবং টুয়ার্ডস উল্লেখ আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে মাইনাস। আর এই যে এটা কি ছিল আমার রেজিস্ট্যান্স ফোর্স, মানে যেটা আমাকে বাধা দিচ্ছে সেটা, এবং এম মিউ ডিএক্স বাই ডিটি, এবং এটা কি ছিল পিরিয়ডিক ফোর্স। তাহলে এম কমন নিয়ে এম গুলো বাদ দিলে পরের লাইনে সেই ইকুয়েশনটা দাঁড়ায়। আচ্ছা, এইটা যদি লিখতে পারি এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করার কিছু নাই, আমরা শুধু ওই ঘটনাটা পড়বো, কয়েকটা জিনিস মনে রাখবো, তাহলেই আমাদের এটা সমাধান হবে। আমরা দেখবো যে এটা টুয়ার্ডস কিনা, সেই অনুযায়ী ফোর্সটা কি সেটা প্লাস না মাইনাস হবে সেটা দেখবো, এবং এটা যে ফোর্সটা বাধা দিচ্ছে সেটা কোনটা, যেহেতু বাধা দিচ্ছে সেহেতু মাইনাস, আর যেহেতু পিরিয়ডিক ফোর্স যেটা ড্রাইভিং ফোর্স আরো বৃদ্ধি করতেছে মানে অ্যাড করতেছে সহজ হিসাব, তাহলে এটা প্লাস। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা ইকুয়েশন অফ মোশন লিখে ফেলতে পারবো। ওইটারও এটার ক্ষেত্রেও কি ঘটনা ঘটতে পারে সেইগুলাই দেওয়া আছে, যে যেটা আন্ডার ড্যাম্প বা ক্রিটিক্যাল ড্যাম্প নাকি ওভার ড্যাম্প। হ্যাঁ, এটার সলিউশন খুব বেশি মানে এটার তেমন ইম্পর্টেন্স নাই, আমি শুধু জেনারেল সলিউশনটা এমনি দিয়ে রাখছি, আমরা চাইলে দেখে নিতে পারি। আচ্ছা, এবার আমরা একটা ইয়েতে আসি যে প্রবলেম সলভে। আচ্ছা, একটা পার্টিকেল কি সিম্পল হারমোনিক মোশনে আছে, হ্যাঁ, স্মল অ্যামপ্লিটিউড ল্যামডা আন্ডার অ্যান অ্যাসিলারেশন। এই যে এইটা আমার দেখতে হবে, এটা হলো কি ডিস্টার্বিং ফোর্স। আচ্ছা, তাহলে ডিস্টার্বিং ফোর্স মানে কি বাধা দিচ্ছে, এবং এইটাই যে বেগের সাথে সম্পর্কিত। হ্যাঁ, তাহলে ইকুয়েশন অফ মোশন কেমন হবে। আচ্ছা, এই যে এক্স এর উপর যে আমরা দুটা ফোঁটা বা আরবিতে যেমন বলে যে দুটা নোক্তা দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটার অর্থ হলো এটাকে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে এবং সেটা কি সময়ের সাপেক্ষে, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু টি, যেটা আমি এখানে আবার লিখে দিয়েছি। আচ্ছা, এবার কথা হলো এখানে তো টুয়ার্ডস কিছু লেখা নাই, এটা আমি কেন মাইনাস নিলাম আসলে এই যে ভাইব্রেশনটা কি ওই যে সরল দোলকের ইয়ের মতো এদিকে যায়, আবার কি নির্দিষ্ট বিন্দুর দিকে চলে আসে, ঘুরে আবার কি এটার কমপক্ষে নির্দিষ্ট বিন্দুর দিকে এসে স্টেবল হতে চাই। তাহলে এই যে ভাইব্রেশন বা সরল যেগুলা যে দোলন সেইগুলা দেখে আমরা বুঝে যাচ্ছি কি এটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী।
এবং সেটার অ্যাসিলারেশন কত মিউ এক্স। তাহলে এই যে অ্যাসিলারেশন এটা সমান সমান কি নিলাম আমি মাইনাস মিউ এক্স, আর যেহেতু এটা ডিস্টার্বিং ফোর্স তাহলে আচ্ছা এখানে হয়তো সামহাও একটু বাদ পড়ে গেছে, যেটা এক্স কিউব হয়তো আমি লিখতে ভুলে গেছি। তো এটা ছিল এম ভি এক্স কিউব, বা এটার সাথে ডিস্টেন্সের একটা সম্পর্ক ছিল। আচ্ছা সেই অনুযায়ী এটা হবে। আচ্ছা এটার পরে আমি এটার সাথে যেহেতু এখানে একটু অসম্পূর্ণ বিষয় আছে, আমি এটার পরেরটাতে আলোচনা করি। এক্ষেত্রে এটার ম্যাস এম এবং স্ট্রেট লাইনে চলছে, এটার ফোর্স এম এন গুণন ডিস্টেন্স। এই যে এটা আমরা খুঁজে বের করবো, এটার মানে টুয়ার্ড এ ফিক্সড পয়েন্ট, মানে এটা কি হবে এই ফোর্সটা তাহলে মাইনাস হবে। আচ্ছা এই যে রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু ভেলোসিটি, এবং সেটার মান কত এম এন গুণন ভেলোসিটি। অ্যাডিশনাল পিরিয়ডিক ফোর্স সেটা কি এম কস পি টি। তাহলে এইটার ইকুয়েশন কি হবে dx স্কয়ার বাই ডিটি। আচ্ছা এগুলা যেহেতু সবগুলাই ফোর্স, সাথে এম সহ থাকবে এম ইন্টু এটা, তাহলে এম এন স্কয়ার এক্স এম এন টি এক্স বাই ডিটি এম কস পি টি, তাহলে সবগুলো থেকে যদি আমি এম বাদ দিই তাহলে পরের ইকুয়েশন গুলা এরকম আসে। তাহলে ডিএক্স স্কয়ার বাই ডিটি, আমি এই যে বলছি এটা কি হবে, এই যে নেগেটিভ ওইটা থেকে বুঝবো, যেহেতু এটা ডিস্টার্বিং ফোর্স তাহলে সেটা এইরকম হবে, আর এটা যেহেতু পিরিয়ডিক বা ড্রাইভিং ফোর্স সেটা এটা প্লাস হবে। দেন ইকুয়েশনটা এমন হবে। এরপর মোশন ইন টু ডাইমেনশন, এখানে আমাদের খুব বেশি নাই, এখানেও কিছু আমাদের ওই যে ইকুয়েশন অফ মোশন আছে, এগুলো একটু দেখব। আচ্ছা তো এটা আমাদের একদম থিওরেম বলা যেতে পারে, যেখানে একটা বস্তু একটা ভেলোসিটি এবং অ্যাসিলারেশন এই দুটা কি বরাবর, মানে অ্যালং এন্ড পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস ভেক্টর, এটা বরাবর এবং এটার অভিলম্ব বরাবর বের করতে হয়। তাহলে এটা আমাদের একদম মুখস্থ করে রাখার বিষয় হতে পারে, কারণ অনেক বড় ক্যালকুলেশন, এখানে আমাদের ক্যালকুলেশন বোঝার কিছু নাই। যেটা আমাদের ভেলোসিটি, যেটা আমার রেডিয়াস ভেক্টরের দিকে বা রেডিয়াস ভেক্টর বরাবর সেটা ভি আর, সেটা এটা, আর যেটা আমার ট্রান্সভার্স কম্পোনেন্ট সেটা ভি থিটা, হলো এটা। আর এই যে একটা ডট উপরে, এটার মানে বলছি একটা ডট হইলে একবার অন্তরীকরণ, সেটা কি উইথ রেসপেক্ট টু টাইম, এটাও তাই। একটা যদি দুইটা থাকতো তাহলে মানে দুইবার অন্তরীকরণ, ঠিক আছে। অ্যাসিলারেশন এটা আমরা মনে রাখবো, রেডিয়াস ভেক্টরের দিকে যে ত্বরণ সেইটা, এবং এটা হলো ট্রান্সভার্স অ্যাসিলারেশন, যেটা রেডিয়াস ভেক্টরের। আচ্ছা তাহলে এই চারটা জিনিস আমি মুখস্থই রাখবো, যে নিচের কোনটা আমার রেডিয়াল মানে ভেলোসিটির রেডিয়াল কম্পোনেন্ট, কোনটা ট্রান্সভার্স কম্পোনেন্ট, বা ত্বরণের কোনটা রেডিয়াল কম্পোনেন্ট, কোনটা ট্রান্সভার্স কম্পোনেন্ট, এগুলাই আমার সরাসরি এমসিকিউ আকারে আসবে, ঠিক আছে। আচ্ছা এটাও একটা থিওরেম আকারে, এটাও আমরা মুখস্থ করে রাখার চেষ্টা করবো, যে একটা বস্তু একটা প্লেনে মুভ করতেছে, সেটা ত্বরণ অলওয়েজ ডিরেক্টেড টাওয়ার্ডস টু এ ফিক্সড পয়েন্ট, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাথ। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাথ হলো এটা, যেখানে ইউ এর পরিচয় হলো 1/r, আর এটা হলো ত্বরণ। আমি এটা উল্লেখ করে দিয়েছি, বা মানে ত্বরণ বলতে পারি, বা ফোর্স পার ইউনিট বললে সেটা কি
আসলে ত্বরণই বোঝায়। হ্যাঁ, তাহলে এই ইকুয়েশন দুইটা এটা এইভাবেও থাকতে পারে, এটার সাথে 1/u বা 1/r এসব কিছু মানে বা এফ আর এসব উল্লেখ করা না থাকতে পারে, শুধু এফ বা শুধু সাই এভাবেই এমসিকিউতে লেখা থাকতে পারে। আচ্ছা, এটার আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি, আমরা রিলেভেন্ট বইয়ে আরো কিছু এক্সাম্পল পাবো। এই একটা এক্সাম্পল আমরা একটু দেখবো যে a thin straight smooth tube, এটা smooth tube made to revolve is upward, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, with a constant angular velocity omega, আচ্ছা, in a vertical plane about one extremity O. When it is in horizontal position, a particle is at rest. It is a distance a from the fixed point O. If omega is very small, then equation of motion along tube, মানে এই equation of motion along tube এটা বরাবর। তাহলে এটা কি করতেছে, এই যে এই ভার্টিক্যাল এটা মুভ করতেছে কোন দিকে, আপওয়ার্ড, হ্যাঁ এইদিকে। তাহলে যখন এটা ফ্রিলি আপওয়ার্ড করতেছে, এখানকার ত্বরণ জি এটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে এটা যদি আর থিটা পয়েন্ট হয়, তাহলে এটা থিটা, এটা থিটা হইলে এই যে এই অংশটুক থিটা হয়। তাহলে এই বরাবর কম্পোনেন্ট কি হয়, জি সাইন থিটা, আর এই বরাবর জি কস থিটা। তাহলে এই টিউব বরাবর এই দিকেই হলো কি হতো আমার ইকুয়েশন অ্যালং দা টিউব, মানে ইকুয়েশন অফ মোশন কোনটা, অ্যালং দা টিউব। তাহলে জি সাইন থিটা কি আছে, তার বিপরীত দিকে। তাহলে এটা কি হবে, আমরা যখন নেব সেটা কি নেব, মাইনাস নেব। এবং এই বরাবর যে টিউব, এইটার যে ফর্মুলা, এই যে অ্যালং দা রেডিয়াস ভেক্টর, মানে ওই যে ওখানে যে টিউব সেটা কি এনে এই যে এইটা, এবং এই যে এইটা সমান সমান আমার কি হবে, জি মাইনাস জি সাইন থিটা। তাহলে আমি বুঝে গেছি যেহেতু এটা বিপরীত দিকে, মাইনাস জি সাইন থিটা এইটা হতে পারে অথবা এইটা হতে পারে। কিন্তু আসলে কোনটা হবে আমার ওই যে মুখস্থ রাখতে হবে, এই বরাবর অ্যাসিলারেশন কোনটা, এটা না, এখানে স্কয়ার থাকবে। তাহলে আমার অ্যান্সার হবে কি এটা। এখন আমরা যদি এভাবেও চিন্তা করি যে এই জিনিসটাই আমি চাইছি, এটা টিউব আছে এইভাবে ঘুরতেছে, কিন্তু এটা উপরের দিকে না উঠে এটা কি হচ্ছে, ফ্রিলি নিচের দিকে নামতেছে, হ্যাঁ, বা এখান থেকে নিচের দিকে পড়তেছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হতো, সেটার ক্ষেত্রে টিউবের ক্ষেত্রে কি, যেহেতু নিচের দিকে পড়তেছে তখন এই জি সাইন থিটা কি পজিটিভ হতো, তখন অ্যান্সারটা হয়তো এইটা। তাহলে এই কথার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে, হ্যাঁ, দুইটা। আমার ধারণা যদি এইখান থেকে প্রশ্ন আসে তাহলে হয় এটা এই যে উপরের দিকে যাচ্ছে অথবা নিচের দিকে নামতেছে, এই দুইটার ভিতর যে কোনো একটা আসবে। তো এটা আমি রিলেভেন্ট আমার যে অনার্সের বই আছে সেই বইগুলোতে পাবো। আমরা শুধু এইগুলা থেকে ইকুয়েশন অফ মোশন প্র্যাকটিস করবো, ঠিক আছে, ইকুয়েশন অফ মোশন প্র্যাকটিস করবো, কারণ এইগুলাই আসলে প্রশ্ন পড়ার পর আমি 20-30 সেকেন্ডে এটা সলভ করতে পারি বা 20-30 সেকেন্ডে আমি বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে অ্যাপস হলো একটা অরবিটের বিন্দুগুলা, যেখানে মানে একটা কেন্দ্রিক কক্ষপথের যে এইগুলা বিন্দু, যেখানে কি হবে, যে ব্যাসার্ধ ভেক্টর যেটা বলি বা অ্যাবসাইডাল ডিস্টেন্সই বলি বা ব্যাসার্ধ ভেক্টর বলি, বা ওইটা সর্বোচ্চ হয় ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ আরেকভাবে চিন্তা করা যেতে পারে যে যেখানে যেসব বিন্দুতে স্পর্শক আঁকলে আমার এই যে ব্যাসার্ধ ভেক্টরের সাথে কি হবে, এই যে এখানে লম্ব হবে, তাই না, এটা লম্ব হবে। আচ্ছা, অথবা আমরা বলতে পারি যে ব্যাসার্ধ ভেক্টর কি হবে, ম্যাক্সিমাম অথবা মিনিমাম হবে, সেগুলা হলো এস বা এই যে এগুলা। আচ্ছা, এখন যেটা হলো এটার কিছু ধরন আছে, যেমন
পেরিয়াস এটা হলো ক্লোজেস্ট পয়েন্ট। যেমন এটার ক্ষেত্রে আমি বলতে পারি এই যে এইগুলা, এটা এটা যেগুলা নিচের দিকে ক্লোজেস্ট পয়েন্ট, এগুলা কি পেরিয়াস। আর অ্যাপেক্স হলো যেগুলা দূরের পয়েন্ট, যেগুলা ম্যাক্সিমাম, এই যেটা ম্যাক্সিমাম, এটা এটা হলো কি ম্যাক্সিমাম পয়েন্ট যেটা, সেটা হলো অ্যাপেক্স। তো এগুলা কিছু স্পেশাল নাম আছে। যদি আমি আর্থের মানে আমার পৃথিবীকে কেন্দ্র করে যে কক্ষপথ সেটার ক্ষেত্রে যদি চিন্তা করি, বা মানে বিভিন্ন স্যাটেলাইটের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তো স্যাটেলাইটের যে অরবিট সেগুলোর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, যেগুলা আমার সেটার ক্ষেত্রে আমার নাম হবে পেরিজি বা অ্যাপোজি। পেরিজি যেটা ক্লোজেস্ট পয়েন্ট সেটা পেরিজি, অ্যাপোজি হলো যেটা ফার্দেস্ট পয়েন্ট সেটা। আর সানের ক্ষেত্রে সেটা পেরিহিলিয়ন বা এপিহিলিয়ন। পেরিহিলিয়ন যেটা ক্লোজেস্ট পয়েন্ট সেটা পেরিহিলিয়ন, এপিহিলিয়ন যেটা ফার্দেস্ট। ঠিক আছে। আর এমনি জেনারেলের জন্য পেরিয়াপিস বা অ্যাপেক্স। তো এইখান থেকে আমার স্পেশাল নাম দিয়েও আসতে পারে, যে অপশন থাকলো যে আমার যখন এই অ্যাপস এর ক্ষেত্রে, যখন পৃথিবীর ক্ষেত্রে ক্লোজেস্ট পয়েন্ট, তখন সেটার নাম কি? অপশনে পেরিজি, অ্যাপোজি, পেরিহেলিয়ন, অ্যাপিহেলিয়ন, এই 4টা অপশনের কথা আছে। তাহলে আমার পৃথিবীর সাথে যে অরবিট তৈরি হচ্ছে স্যাটেলাইটের, সেটার ক্ষেত্রে যেটা ইয়া হবে, সেটার জন্য কি ক্লোজেস্ট পয়েন্টের জন্য কি পেরিজি। তাহলে অপশন আমি এটা বেছে নেব। যদি বলতো যে ম্যাক্সিমাম পয়েন্ট যেটা মানে ফার্দেস্ট পয়েন্ট যেটা, মানে যেটার অ্যাবসাইডাল ডিস্টেন্স যেটা সবচেয়ে বড়, সেটার ক্ষেত্রে কি বলবো, মানে ফার্দেস্ট পয়েন্ট যেটা, সেটার জন্য আমি পৃথিবীর ক্ষেত্রে বলবো অ্যাপোজি। তাহলে এভাবে যে কোনোটাই জিজ্ঞেস করা থাকতে পারে। মানে এই ডেফিনেশন গুলো, এই বিষয়গুলো একটু আমার একটু ক্লিয়ারলি জেনে রাখবো। ঠিক আছে। এখন অ্যাবসাইডাল ডিস্টেন্স হইলো আমার যে কেন্দ্র থেকে ওই আমার অ্যাপস বিন্দু গুলা যেটা আছে, সেটা ডিস্টেন্স গুলাকেই বলা হবে অ্যাবসাইডাল ডিস্টেন্স। আরেকটা বিষয় আছে অ্যাবসাইডাল অ্যাঙ্গেল। এই যে পাশাপাশি যে কোনো দুইটার মধ্যে, মানে অ্যাবসাইডাল ডিস্টেন্সের যে অ্যাবসাইডাল ভেক্টর যেটা বা ব্যাসার্ধ ভেক্টর যেটা, এদের মধ্যবর্তী যে কোণ, এই যে এই কোণ, সরি এইটুকু, এই যে পাশাপাশি দুইটা, এটার যে কোণ মানে পি ও পি টু, এইটা বা অথবা পি টু ও পি থ্রি বা পি থ্রি ও পি ফোর, এই যে এই কোণগুলাকে বলা হবে কি অ্যাবসাইডাল অ্যাঙ্গেল। তো এটা সম্পর্কেও, এটা ডেফিনিশন সম্পর্কে অ্যাবসাইডাল অ্যাঙ্গেলটা কি, এটাও জিজ্ঞেস করতে পারে, নিচে বিভিন্ন অপশন থাকতে পারে। তাহলে এই যে অ্যাপস বিন্দুগুলোতে কি হবে, এই যে আমরা যারা গ্রাফের ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট বের করছি, ওরা আমরা ভালো জানবো যে এইগুলাতে কি হয়, একবার অন্তরীকরণ করলে সেটা কি পাওয়া যায়, 0 পাওয়া যায়। তাহলে এটার ক্ষেত্রে আমার যে অ্যাপস বিন্দুতে কি হয়, dr বাই dt সমান সমান কি হয়, 0 হয়। হ্যাঁ, তাহলে অ্যাপস বিন্দুর জন্য নিচের কোনটি সত্য, সেখানে এই অপশন দেওয়া থাকতে পারে বা অন্য যে কোনো অপশন দেওয়া থাকতে পারে। যেহেতু এটা সমান সমান এটা এই যে ইউ যেটা আছে সেই অনুযায়ী এটাও হতে পারে। ঠিক আছে। তাহলে আমার অ্যাপস বিন্দুতে যেসব ঘটনা সেগুলো এখানে উল্লেখ করলাম, এইটা সম্পর্কে যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে। এরপর আছে কেপলার্স ল। কেপলার্স ল আমাদের ইন্টারে আছে। তারপরে আমি একটু এখানে আলোচনা করি যে কেপলার্স ল নিয়ে আসতে পারে। প্রথম যে কেপলার্স ল আছে সেটা কি হবে, যে পাথটা থাকবে সেই অরবিটটা কি হবে, ইলেকট্রিক্যাল অরবিট হবে। সূর্যকে ফোকাস করে রেখেছে, ঘুরতেছে মানে প্ল্যানেট গুলা, সেটা কি হবে, ইলেকট্রিক্যাল অরবিট। এটার ক্ষেত্রে আসতে পারে যে এটার পোলার ইকুয়েশনটা কোনটা হবে, যে এইটা। হ্যাঁ, তো এটা আমরা মুখস্থ রাখতে পারবো। এখানে অপশন হিসেবে যে কোনো দিতে পারে। সাধারণত এই যে এটা প্লাস মাইনাস এগুলো চেঞ্জ করে দিয়ে দিতে পারে, বা এখানে স্কয়ার বাদ দিয়ে এইভাবে যে কোনোটা ভাবে চেঞ্জ করে আমাদের কনফিউশনে ফেলায় ওইখানে অপশন আকারে দিতে পারে। তো এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। আর এ আর ই এর পরিচয় দেওয়া আছে। এ হলো সেমি মেজর অ্যাক্সিস, যারা আমরা এলিপস বুঝি, যে এলিপস, এটা যদি এলিপস হয়, আচ্ছা আমি মোটামুটি বড়টা হলো মেজর অ্যাক্সিস আর ছোটটা হলো মাইনর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস যেটা, এটার সেমি মানে অর্ধেক, এইটুক হলো এ। আর ই হলো এটার ইসেন্ট্রিসিটি। আচ্ছা, এরপর হলো ল অফ এরিয়াস, যে এটা একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট এরিয়াই পরিভ্রমণ করবে। হ্যাঁ, মানে নির্দিষ্ট এরিয়াই নিয়ে যাবে।
আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে, ডিএ বাই ডিটি কি হবে, সবসময় কি হবে, কনস্ট্যান্ট হবে। হ্যাঁ, আর আরেকটা হলো পিরিয়ড। হ্যাঁ, এইটার এই কোন একটা অরবিটের টাইম পিরিয়ড, যে পিরিয়ড এটা কি হবে, সেটার স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, ওইটার যে সেমি মেজর অ্যাক্সিস এর কিউবের সমানুপাতিক। হ্যাঁ, তো এটা দেওয়া আছে, এটার জন্য কি হবে, ঠিক আছে, এখান থেকে আসলে আসছে। তো এই কয়েকটা জিনিস আমরা এখান থেকে একটু দেখে রাখবো, বলতে গেলে অনেকটা মুখস্থই করে রাখবো, যেগুলো থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে। আশা করি এই অধ্যায় থেকে কেমন এমসিকিউ আসবে আমরা হয়তো বুঝে গিয়েছি, বা আরো আমরা মানে এটা প্র্যাকটিসের জন্য আমরা এইটার রিলেটেড বই আমরা দেখতে পারি, আমাদের যেগুলা ভার্সিটিতে পড়ানো হয় বা আমরা এখন পড়াই, সেগুলা আমি কয়েকটা বই থেকে এগুলার প্র্যাকটিস বা এগুলো প্রশ্নতে করি। সেটা সায়েন্স পাবলিকেশন আছে, তিতাস পাবলিকেশন আছে, এছাড়াও আবু ইউসুফ স্যারের একটা বই আছে, এস এল লনির মেকানিক্স বই আছে। এগুলো থেকে যে কোনো বই থেকে আমরা একটু জাস্ট প্র্যাকটিস করে নেব, যেন পরীক্ষা হলে আমাদের কনফিউশন তৈরি না হয় এবং মানে খুব দ্রুত সময়ে যেন আমরা এগুলোর অ্যান্সার করতে পারি যদি আসে। ধন্যবাদ।